যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, রবীন্দ্রনাথ ঠাকুর। নমস্কার সবাইকে, আমি প্রমিতা, সাথে শুভ সকাল। যদিও সকাল হয়নি, আজ এখন বাজছে ওই ভোর 4:30 মতো। বোন আর আমি যাচ্ছি কলকাতা। কি করতে ভাবছেন তো? তার জন্য আমার পুরো ব্লগটা আপনাদেরকে একটু ধৈর্য সহকারে দেখতে হবে। দেখবেন তো? এখন দেখতেই পাচ্ছেন আমরা টোটোতে উঠে পড়েছি। এরপরে আমরা বাস ধরবো, তারপরে ট্রেন ধরবো, দেন আমরা গিয়ে পৌঁছবো কলকাতা। আমাদের বাড়ি কলকাতা থেকে এরকম বলতে পারেন যে এক দেশ আর এক দেশ। আমার বোন এখানে কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছে, তার আগে আমি কিছুক্ষণ বোনের ঘাড়ে মাথা রেখে ঘুমিয়েছি। আমরা কেমন ভোরবেলায় বেরিয়েছিলাম, তারপরে এখন কীরকম দেখলেন সূর্য উঠে গেছে। এই যে এসি লোকাল কৃষ্ণনগর টু শিয়ালদা, যেটা আমি ফার্স্ট টাইম চড়ছি এই এসি লোকালে। হ্যাঁ, এর আগে ওই রাজধানী এক্সপ্রেস, মানে দিল্লি গিয়েছি আমি আমার হাজব্যান্ডের কাছে 3-4 বার মতো, তখন চড়েছি। কিন্তু তাছাড়া মেট্রো চড়েছি, কিন্তু এসি লোকাল এটা আমি ফার্স্ট টাইম চড়ছি, আর আমার বোনও ফার্স্ট টাইম চড়ছে। তাই জন্য কিছু কিছু ভিডিও ক্লিপস তো নিতেই হবে না। তো আগে তুমি ব্লগ করতাম না, এখন একটু একটু ব্লগ করার চেষ্টা করছি, যাতে আমি আমার জীবনের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করে সারা জীবনের জন্য আগলে রাখতে পারি। সত্যি কথা বলতে কি, এগুলোই তো শুধু সাথে যাবে বলুন, আর তো কিছু নয়। এই যে আমার বোন কতটা এক্সাইটেড, বলছে দাঁড়া আমি একটু জালানায় যাই। কীরকম দেখ, রাজধানী এক্সপ্রেস বা যে সমস্ত এক্সপ্রেস ট্রেনগুলো রয়েছে এরকমই জালানাগুলো হয়, কিন্তু সেখানে শোয়ার জন্য থাকে, কেবিন মতো থাকে। তারপর আমি যাচ্ছি এক্সাম দিতে। ওরে বাপরে, বহু লেট হয়ে গেছে। যত আমার আমার সাথে ক্যান্ডিডেটস ছিল তারা সবাই এক্সাম হলে প্রবেশ করে গেছে, শুধু আমারই লেট হয়েছে। আমি এমনই ভেবেছি, তারপরে দেখলাম যে না, শুধু আমি নই। তারপরে সেখান থেকে চলে গেলাম ফার্নিচারের দোকানে, যেটা আমার হাজব্যান্ড আমাকে সাজেস্ট করেছিল যে ওখানে যাও, ওখানে অথেন্টিক সেগুন কাঠের তুমি ফার্নিচার পেয়ে যাবে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সামনে আমার অনুষ্ঠান রয়েছে বিয়ের। হ্যাঁ, এবার আপনারা ভাবছেন আমি সিঁদুর পরে সামনে অনুষ্ঠান, এগুলো কোয়ারিজ। ঠিক আছে, চলুন। আমার অলরেডি একবার বিয়ে হয়ে গেছে, কিন্তু সেটা ঘরোয়াভাবে। এবার শুধু একটু গেট টুগেদার মতন হবে ওই আর কি। তারও কিছু কারণ ছিল, আমার ঠাম্মা অসুস্থ থাকার জন্য আমাকে ওটা চটজলদি করে নিতে হয়েছে। যাই হোক, সেসব আপনাদেরকে অন্য একটা ব্লগে অন্য কোনো দিন আপনাদের এই সমস্ত কোয়ারিজের জবাব আমি অবশ্যই দেওয়াবার চেষ্টা করব। এখানে দাদা আমাকে নানান রকম খাটের ডিজাইন দেখাচ্ছিল, আর শোরুমটাতে অনেক ধরনের খাটের অনেক সুন্দর সুন্দরই ডিজাইন ছিল। আমি তো ভাবছিলাম কোনটা ছেড়ে কোনটা নেব, এরকম ভাবলেও তো হবে না, একটা বাজেটের ব্যাপার আছে। হ্যাঁ, আমরা মধ্যবিত্ত, আমাদের অনেক সুন্দর খাট হলেই যে পছন্দ হলেই নিয়ে নিতে হবে এরকম তো হয় না। আমাদের একটা নির্দিষ্ট বাজেট রয়েছে, কারোর 30,000 থাকে, কারোর 50,000 থাকে, কারোর 1 লাখও থাকে। কিন্তু আমার সত্যি কথা বলতে অত বাজেট ছিল না। আমার বাজেটের মধ্যে আমি বেস্ট জিনিসগুলো নেবার চেষ্টা করছিলাম। একটা ড্রেসিং টেবিলও নিতে হবে, সেটাও আমাকে দাদারা দেখাচ্ছিল। আর খাটটা আমি ওই ভিডিও দেখে এত ভিডিও দেখেছি তবুও ফাইনালাইজ করতে পারিনি। তারপরে এমনি ওখানে থাকা যে সমস্ত খাটগুলো রয়েছে, আমি সেখান থেকেই আমার নিজের জন্য আমাদের জন্য একটা খাট পছন্দ করেছিলাম, এবং সেটা আমার বাজেটের মধ্যে অনেক 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 সুন্দর ছিল। আমি এক্সপেক্টই করিনি যে আমার মনের মতো জিনিসটা আমার বাজেটের মধ্যেই আমি পেয়ে যাব। যাই হোক, আমার হাজব্যান্ড যে আমাকে এটা সাজেস্ট করেছিল এই শপটা, তার জন্য তাকে অবশ্যই ধন্যবাদ জানাতেই হয়। তারপরে এখানে ছিল ড্রেসিং টেবিল আমি দেখে নিয়েছিলাম, ওখানে অনেক ধরনের ড্রেসিং টেবিল ছিল, কিন্তু সেখানেও তো একটা বাজেটের ব্যাপার আছে। তো আমি কোনটা ফাইনালাইজ করেছি সেটা আমি পরের ব্লগে কখনো, যখন আমার
মানে শ্বশুর বাড়িতে, মানে আমার সেটা নিজের বাড়িই হবে। তো যখন ওখানে ঢুকবে মালগুলো তখন আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, কখনো হচ্ছে রুম ট্যুর করিয়ে। যাই হোক, আর একটা নেওয়ার ইচ্ছে ছিল বেড সাইড টেবিল। তার কারণ আমার একটু ঘর সাজাতে ভালোই লাগে। তো এখানে আমাকে একটা বেড সাইড টেবিল দেখিয়েছিল, যেটা অনেকটাই সুন্দর। আমি অন্য একটা ডিজাইন দিয়েছি যেটা ওরা পরে কাস্টমাইজ করে দেবে, এটা আমার বাজেটের মধ্যেও ছিল না। তারপরে টাকা নিয়ে দরদাম নিয়ে একটুখানি দাদার সঙ্গে এটাই হচ্ছিল যে একটুখানি কম নেওয়ার জন্য নেওয়ার জন্য। দাদা এত ভালো মানুষ আর এত ভালো ব্যবহার, আমি এতটা এক্সপেক্ট করেছিলাম না। যাই হোক, তারপরে আমরা সেখান থেকে ট্রেন ধরে চলে গেলাম বনগাঁতে। আমাদের ওখানে আরও একটা কাজ ছিল। যাই হোক, সেই কাজটা এখন আমি আর ভিডিওতে বলছি না। তারপরে আমরা সারাদিন কিছু খেয়েছিলাম না, সেই জন্য বোনের জন্য একটা বিরিয়ানি নিয়ে নিলাম, চিকেন বিরিয়ানি। আর আমি হচ্ছে নিরামিষাশী, আমি নন ভেজিটেরিয়ান নই, আমি ভেজিটেরিয়ান। তাই জন্য আমি আমার জন্য 3টে রুটি আর একটুখানি একটা তরকারি মতো নিয়ে নিয়েছিলাম, আর কি তরকা যেটাকে বলছে, কিন্তু ডিম ছাড়া। হ্যাঁ, পেঁয়াজ বা রসুন এই সমস্ত জিনিস আমি খাই না, এবং যে কোনো আমি হচ্ছে মাছ মাংস কিছুই খাই না। বাকি এমনি হোটেল টোটেল সব জায়গায় খাই। তারপরে এবার বাড়ি ফেরার পালা। এর পরপরই আমি কেননা হচ্ছে জগদ্ধাত্রী পুজো রয়েছে। তো সেই জন্য কত সুন্দর কৃষ্ণনগরটায় সেজে উঠেছে। আর আপনারা সবাই জানেন যে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো কতটা ফেমাস। হ্যাঁ, এর আগের বছর আমরা জগদ্ধাত্রী পুজো দেখতে কৃষ্ণনগরে এসেছিলাম, আমি, বোন, মা আর সাথে আমাদের ক্যান্ডি। কিন্তু এই বছর আসা হবে না, সে নানান কারণে, কেননা সামনে একটা অনুষ্ঠান আছে, তাছাড়া আমার বোনের এক্সামও আছে, সেই জন্য পসিবল হচ্ছে না। তারপরে আমরা বাসে উঠে পড়লাম। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে হচ্ছে রওনা দিলাম। বোন বলছে যে বোনের মাথায় যন্ত্রণা হচ্ছে। সত্যি বলতে কি আমারও মাথায় যন্ত্রণা হচ্ছিল, সারাটা দিন এদিক ওদিক ঘুরেছি। যাই হোক, কত সুন্দর করে সব লাইটিং বাড়িগুলোতে কত সুন্দর লাগছে। আর জগদ্ধাত্রী পুজোতে কৃষ্ণনগর পুরো সুন্দর করে সেজে ওঠে, যেটা এতটা দুর্গাপুজোতেও হয় না। সবচাইতে মানে লোকে বলে যে জগদ্ধাত্রী পুজো চন্দননগর এগুলোতে অনেক সুন্দর হয়, কিন্তু আমার কখনো যাওয়ার সৌভাগ্য হয়নি। আমি আমার কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো দেখেছি এবং সেখানে যতটা অনুভব করেছি অনেক সুন্দর হয়। চন্দননগরে শুনেছি আরও ভালো হয়, যাবার ইচ্ছা রয়েছে। ভবিষ্যতে যদি কোনো দিন ভগবান সুযোগ করে দেন অবশ্যই যাব।